আসসালামু আলাইকুম। বেনজিরের সেই সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। মোটামুটি এইটা এখন প্রমাণিত যে বেনজিরের এই বিশাল সম্পত্তি এগুলো হলো দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার, এবং এখন তো বলাই হচ্ছে ওই অঞ্চলের হিন্দুদের সম্পত্তি দখল করে এই সাভানা ইকো রিসোর্ট তিনি গড়েছেন, এবং এখন ধরা খেয়ে তিনি দেশ ছেড়েছেন এবং এখন তার এই সম্পত্তিগুলো ক্রোক করছে। বিভিন্ন জায়গায় এখন জেলা প্রশাসক নিয়োগ করছে জেলা প্রশাসন। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বেনজির আহমেদকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সাবেক আইজিপি, সাবেক র্যাব প্রধান, 2021 সালের ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত ব্যক্তি। বেনজির অনেক কিছু করছে, কিন্তু অনেকের মুখে প্রশ্ন, বেনজিরের আসল বেনিফিশিয়ারি কারা? বা এই যে বেনজিরকে নিয়ে যা হচ্ছে, এতে এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে। বেনজির এই বিষয়টি নিয়ে গত প্রায় 1 মাস ধরেই সর্বত্র আলোচনা হচ্ছে। আমার এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কিছু আলোচনা শুনেছেন, এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করবো যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরেও অনেকের নজর এড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিবেন। জেলা প্রশাসন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাত 11টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে এই ঘোষণা দেয়। ফলে আদালতের নির্দেশে আজ থেকে পার্কের কর্তৃত্ব থাকবে জেলা প্রশাসনের হাতে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার বাবলি শবনম বলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকে আমি আদেশ কার্যকর করার জন্য এখানে উপস্থিত হয়েছি, এবং আদেশ কার্যকর করা হয়েছে এখন থেকে এই সম্পত্তির তত্ত্বাবধায়ক জেলা প্রশাসক। দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুশির রহমান বলেন, আজ সকাল থেকে অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত করা হবে এবং সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে। এরপর থেকে জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কে সব কার্যক্রম চালু থাকবে। আয় ব্যয় সহ জনবল নিয়োগ ও দর্শনার্থী প্রবেশের বিষয়ে সব সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। গতকাল রাতে পার্কের দায়িত্ব গ্রহণের ঘোষণার সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এ সময় অনেককে উল্লাস করতে দেখা যায়। বাদল বল নামের এক স্থানীয় একজন বাসিন্দা বলেন, ডিসি স্যার পার্কের দায়িত্ব নেয় আমরা অনেক খুশি। আমরা আশা করি সরকারি রাস্তা দিয়ে আমরা আমাদের জমি ও পুকুরে যেতে পারবো। আহা বেচারারা, তার মানে সে যে একটা মাফিয়া তন্ত্র ওখানে তৈরি করেছিল, এটা মোটামুটি পরিষ্কার। খোঁজ নিয়ে জানা যায় 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 20 থেকে 22 পর্যন্ত আইজিপি থাকার সময় গোপালগঞ্জের সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই রিসোর্ট ও পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের ভাষ্য, ভয় দেখিয়ে জোর করে ও নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দুদক তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ বিভিন্ন স্থাপনা জব্দের আদেশ দেন আদালত। দেখা যাক আরও কত এই ইতিমধ্যে 4টা ফ্ল্যাট, সেটাও প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং বলা হয়েছে ওই ভাড়া সরকারের কোষাগারে জমা হবে। এটাও নিশ্চয়ই ইকো রিসোর্ট, সাভানা ইকো রিসোর্টের এবং পার্কের যে ইনকাম, সেই ইনকামটাও রাষ্ট্রের অনুকূলে জব্দ হবে, জমা হবে। তো আস্তে আস্তে যত সম্পত্তি বেরোবে সব জায়গায় এরকম প্রশাসক নিয়োগ হবে। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বেনজির আহমেদকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সাবেক আইজিপি, সাবেক র্যাব প্রধান, 2021 সালের ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত ব্যক্তি। বেনজির অনেক কিছু করছে, কিন্তু অনেকের মুখে প্রশ্ন, বেনজিরের আসল বেনিফিশিয়ারি বা এই যে বেনজিরকে নিয়ে যা হচ্ছে, এতে এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে। বেনজির এই বিষয়টি নিয়ে গত প্রায় 1 মাস ধরেই সর্বত্র আলোচনা হচ্ছে।
আমার এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কিছু আলোচনা শুনেছেন এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করব যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরেও অনেকের নজর এড়িয়ে গেছে। প্রথম কথা হলো, বেনজিরকে ধরার মধ্য দিয়ে সরকার যে বার্তা দিতে চাইছে তা জনগণ গ্রহণ করছে না। কারণ এই সরকারের জনগণের বিশ্বাসের সম্পর্ক পরপর 3টা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অনেকখানি ভেঙে গেছে এবং এই আস্থার সংকট তৈরি হচ্ছে সরকারের নানা প্রতিষ্ঠানের সঙ্গে। ফলে পুরো বিষয়টাকে সরকারের সাজানো নাটক বা কৌশলের অংশ হিসেবে অনেকেই দেখছেন। আমরা এর আগে ক্ষমতার চায়না মডেল নিয়ে কথা বলেছি। তাতে দেখা যায় যে ক্ষমতার নিয়ন্ত্রণ বজায় রাখতে বা ঝুঁকি কমাতে অনেক সময় এই ধরনের অগণতান্ত্রিক দেশে সরকারের মদদে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবার কখনো সরকারের খুব পাওয়ারফুল লোকদের ভিলেন বানিয়ে সরকারের ক্ষমতার সুপ্রিম বডি বা মূল স্তম্ভকে অটুট রাখবার কৌশল নিতে হয়। এটাকে কোনো কোনো বিশ্লেষক আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির একটা প্রক্রিয়া হিসেবে দেখেন। আমার পয়েন্ট অনুযায়ী সেটা হলো, বেনজিরকে নিজেকে কুরবানি দিলেন, ঈদের আগেই নিজেকে কুরবানি দিয়ে দিলেন কোন বিবেচনায়? বেনজির এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন, এই সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন। তার চাকরি থাকাকালীন সময় ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে জনগণ তা বুঝতে পারতেন। আর ওনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা, 2 হাতে সম্পদ বানানো সাংবাদিক মহলে ওপেন সিক্রেট বিষয় ছিল, কিন্তু এটা নিয়ে সংবাদ করবার মতো অবস্থা মিডিয়ার ছিল না। এবং একথা সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক যিনি নোয়াবের সভাপতি, তিনিও একটা অনুষ্ঠানে বলছিলেন যে তারা সাহস করেননি। যদিও আমি মনে করি যে সংবাদ মাধ্যমের সেই সাহস থাকা উচিত ছিল। সাংবাদিকতা করবেন, ঝুঁকি নেবেন না, সেটা তো হয় না। তো আমরা প্রথম সংবাদ হতে দেখলাম সরকারপন্থী একটি মিডিয়াতে, তারপরে ক্রমে এটা জাতীয় সংবাদের বিষয় করতো এবং মনে রাখতে হবে তিনি অবসরে চলে গেছেন। ফলে ওনার 2 রকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এক, চাকরিতে থাকা অবস্থায় ওনার ভূমিকা, সেটা উনি নিজেও বিভিন্ন সময় বলেছেন। পুলিশও মনে করতো 2018 নির্বাচনের পরে এই সরকারের ক্ষমতা প্রলম্বিত করবার প্রধান কৃতিত্ব পুলিশের। সেটা পুলিশের আচরণে কিন্তু প্রকাশ পেত। সেই আচরণ এখনো পাল্টে গেছে তা মনে করবার কোনো কারণ নেই। গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে ক্রস ফায়ার বাণিজ্য সবই আমরা দেখেছি এবং এখনো ঘুষের জন্য পিটিয়ে হত্যা বন্ধ হয়নি। সম্প্রতি যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম, যার বয়স ছিল 40, নামের এক নারী মারা গেছে। পরিবারের অভিযোগ হচ্ছে ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। যা হোক, যেটা বলছিলাম যে বেনজির 2 রকম ভূমিকা বা ব্যবহার আমরা দেখতে পেয়েছি বেনজির আহমেদের। একটা চাকরিকালীন সময়, আরেকটা দেখেছি অবসরকালীন সময়ে। এটা কেন বলছি? কারণ প্রথমবারের মতো দেশের মিডিয়াতে বেনজির বিষয়ে খবর আমরা দেখতে পেলাম সরকার হিসেবে পরিচিত একটি পত্রিকার মাধ্যমে। তারপরে জানা গেল তাদের সাথে বেনজিরের ব্যবসায়িক সমস্যার সূত্র ধরে তাকে নিয়ে এমন সংবাদ সামনে চলে এসেছে। এখন কথা হচ্ছে, যাদের সাথে দ্বন্দ্ব তারাও প্রকাশ্যে সরকারকে সমর্থন দিয়েছেন। আর বেনজির সরাসরি সরকারকে ক্ষমতায় রাখতে পুরো প্রশাসনকে নিয়ে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। ফলে সরকারের স্বার্থ রক্ষায় কারো ভূমিকা কারো চেয়ে গৌণ, এটা মনে করবার কোনো কারণ নেই। আর তাদের মধ্যে কোনো বিবাদ থাকলেও ক্ষমতার স্বার্থ রক্ষার জন্য তা মিটিয়ে ফেলা একটা ফোন কলের মামলা, সেটা ঘটা করে সামনে এনে ইস্যু বানানোর বিষয়। কাজে এরা মনে করবার সঙ্গত কারণ রয়েছে যে পুরো ঘটনাটাই পরিকল্পনা মাফিক হয়ে গিয়েছে। আধুনিক যুগে সেন্সর করবার একটা অন্যতম প্রক্রিয়া হলো নন ইস্যুকে ইস্যু করা। বিখ্যাত দার্শনিক উম্বার্তো একো মনে করেন, কোন ঘটনা মাত্রা অতিরিক্ত প্রচারের আলোতে নিয়ে এসে মূল পয়েন্ট থেকে জনগণের মনোযোগ সরিয়ে ফেলা যায়। এটা স্বৈরাচারী আমলের সেন্সর প্রক্রিয়ার একটা কমন বৈশিষ্ট্য। ফলে সরকারের জন্য এটা কোনো ইস্যুই নয়, বরং ইস্যু বানানোর মাধ্যমে কোনো পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে, কোন পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে তা বুঝতে পারা জরুরি বলে মনে করি। কাজে এটা মনে করবার যুক্তি কারণ আছে যে এই খবর হুট করে মিডিয়ার আবিষ্কার না। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। যেহেতু বেনজির আহমেদের আনুগত্য প্রশ্নাতীত, ফলে তার চাকরিকালীন ও অবসরকালীন উভয় সময়ে ওনার সর্বোচ্চ ব্যবহারটা একটা সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলেই অনেকে মনে করছেন। কেন এমনটা মনে করবার কারণ তৈরি হলো? ওনাকে নিয়ে খবর প্রচারের 1 মাসের বেশি সময় পরেও আইনের আওতায় আনা তো দূরের কথা, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শত কোটি টাকা তুলে নেওয়ার পরে আমরা দেখলাম ওনার অ্যাকাউন্টে জব্দ করবার খবর চাউর হচ্ছে। ওনাকে এবার ধরা হবে এমন একটা আশঙ্কা কারো মধ্যে ছিল। যখন মনে হচ্ছিল যে তাকে ধরা হতে পারে,
এখন ধরে অবস্থা, এমন অবস্থা চলছে। আইনের চোখে সবাই সমান, অপরাধী যতই শক্তিশালী হোক পার পাবে না, এমন বক্তব্য যখন ব্যাপকভাবে প্রচার হচ্ছে তখন জানা গেল তিনি দেশে নেই। এর মধ্যে তিনি দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে কোথায় আছেন তাও সরকারি দলের মন্ত্রীরা জানেন না বলে মিডিয়াকে বলেছেন। পরে যখন সাংবাদিকরা মনে করিয়ে দিলেন এটা জানতে পারা তো খুবই সহজ, ইমিগ্রেশনে একটা খবর নিয়েই সব বের হয়ে আসবে, তখন জানা গেল তিনি দেশে নেই। আর কোন দেশে আছেন তাও স্পষ্ট করে বলছে না সরকার। তাহলে চাকরিকালীন সময়ে তিনি যেমন সরকারের উপকার করেছেন, এখন অবসরে গিয়েও উপকার করছেন বলতে হবে। পুরো প্রক্রিয়াটাই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে বলে মনে হচ্ছে। এটা অনেকটা সাউন্ড গ্রেনেড ফাটানোর মতো বিষয় বা ফলস ফায়ার অপারেশন বলতে পারো। সরকার এই যে ব্যাপক অ্যাকশন মোডে আছে, তাও নিজের খুব অনুগত লোকটির উপর এই সংবাদ বিপুলভাবে প্রচার হওয়ার বহুমুখী ফায়দা আছে। সাধারণ মানুষ এইসব অ্যাকশন দেখে ভরকে যাবে, কনফিউজ হয়ে যাবে। একদল মনে করতে থাকবে সরকার আসলেই কঠিন হয়ে গেছে, আরেক দল মনে করবে সরকারের ক্ষমতায় থাকা সুপ্রিম কোর্ট এত খারাপ হলো তাদের কোলাবোরেটর গুলো, অর্থাৎ সহযোগিতা। ফলে আসল জায়গায় নজরে দেওয়ার সুযোগ তৈরি হওয়ার আগেই একের পর এক ইস্যুর চাপে এগুলো মুখরোচক গল্পে পরিণত হয়ে শেষ হয়ে যাবে। অন্যদিকে এক বেনজিরকে বলির পাঠা বানিয়ে অগণিত বেনজিরকে আড়ালের যে সুযোগ, তাও এতে সহজেই তৈরি হবে। মনে রাখতে হবে এই সময় বেনজির এক্সেপশনাল কোনো কেস না, এটাই এখন ক্ষমতার সাথে থাকা বেশিরভাগের প্রবণতা। সেই ক্ষেত্রে বেনজির হয়তো সবার জন্য সেভিয়ার বা রক্ষা কবচ হিসেবে নিজেকে স্যাক্রিফাইস করছেন। এই পয়েন্টে ওনার সহযোগিতা ক্রিমিনালদের চোখে তিনি বীর হিসেবে সম্মানিত হবেন, এটা আশা করাই যায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে, এক বেনজির ছিলে ক্ষমতাসীনরা কয় পাখি শিকারের সুযোগ দিচ্ছেন। আরো একটি বিষয়ের দিকে অনেকে দৃষ্টি দিতে যাচ্ছেন, সেটা হলো সরকারের ক্ষমতার সহযোগীদের একটা বার্তা দেওয়ার জন্য এটা ভালো কৌশল হতে পারে। তারা যেন সুপ্রিম অথরিটির চেয়ে নিজেদের বেশি ক্ষমতাবান মনে না করে, সেটা মনে করিয়ে দেওয়ার একটা সুযোগ থেকে পাওয়া হলো। কয়েকদিন আগে রাশিয়াতেও আমরা দেখেছি পুতিন নিজের ঘনিষ্ঠ লোকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন, পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন, অনেক উচ্চ পদস্থদের গ্রেফতার করেছেন দুর্নীতির দায়। এটা করবার জন্য তিনি রুশ জনগণের কাছ থেকে ভালোই বাহবা পাচ্ছেন। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে তো অনেকেই অনেক মডেল নকল করেন, অনেক বড় দেশও আছে তার মধ্যে। যেমন কিছুদিন আগেই অরবিন্দ কেজরিওয়াল ভারতে বলেছেন যে বাংলাদেশকে কপি করছে বা পাকিস্তানকে কপি করছে ভারত, বিশেষ করে মোদী সরকার। অনেকে রসিকতা করে বলছেন যে পুতিনও হয়তো এটা বেনজির কেস থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন। যাই হোক, বেনজির ইস্যুকে যেভাবে দেখেন না কেন, অনেকেই মনে করেন এতে ক্ষমতাসীনদের বেনিফিট পাচ্ছে, আর বেনজির তো বেনিফিট পাওয়ার নিশ্চয়তার মধ্যে আছেন দেখেই ধরাছোঁয়ার বাইরে। ওনার বিচার অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা। জনগণের ভোটের অধিকার যেখানে থাকে না, সেখানে আইনের শাসনের বক্তব্যই শুনতে পাওয়া যায়, বাস্তবে আইনের শাসনে দেখা পাওয়ার কোনো সুযোগ থাকে না। ফলে বেনজির আহমেদ বেশ আরামেই থাকবেন, এটা সহজেই অনুমান করা যাচ্ছে। তিনি এখন কোথাও নেই, আছেন কেবল মিডিয়ার সংবাদে আর মানুষের গল্পে। ফলে এই ঘটনায় এক ঢিলে অনেক পাখি শিকারের আয়োজন যেমন চোখে পড়ছে, তেমনি সবার জন্যই উইন উইন সিচুয়েশন দেখা যাচ্ছে। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।